বাবু, প্রতি বছরের মতো এবারও তো আমাদের গ্রামের সেই বাৎসরিক ভোজের সময়টা চলে এসেছে। গ্রামবাসীরা সবাই এই ভোজের বিষয়ে কথা বলতেই আজ আপনার এই বাড়িতে হাজির হয়েছি। গোপাল, তুমি একদম ঠিক কথাই মনে করিয়ে দিয়েছ। আমাদের এই বাৎসরিক ভোজের আয়োজন কোনোভাবেই বন্ধ করা যাবে না। আমি এবারও এই উৎসবের সমস্ত দায়িত্ব তোমার উপরই ভরসা করে তুলে দিচ্ছি। বাবু, আপনি প্রতি বছর এই ভোজের সমস্ত দায়িত্ব শুধু গোপাল দাদাকেই এক মনে সঁপে দেন কেন? এবার না হয় কাজের দায়িত্বটা আমাদের মতো যুবকদের দিন, আমরাও একটু চেষ্টা করি। রতন, তুমি তো এই বড় আয়োজনের খাটুনির কথা ভালো করে জানো না। গোপাল প্রতি বছর অত্যন্ত সততার সাথে সমস্ত ভোজের তদারকি ঠিকঠাকভাবে করে এসেছে। এবারও তার বিপরীত কিছু হবে না, ও একাই করবে। বাবু, আপনার এই সিদ্ধান্তের উপর আমার আর কোনো কথা বলবার নেই। তবে গোপাল দাদা একাই যদি সব কাজ আগলে রাখে, তবে আমাদের মতো প্রতিবেশীদের আর এখানে নতুন করে কি করবার আছে? তুই অমন করে নিজের মনটা ছোট করিস না রতন। বাবু যখন আমায় এই বড় কাজের দায়িত্ব দিয়েছেন, তখন আমি তোদের সবাইকে সাথে নিয়েই এই গ্রামের উৎসবের কাজ সুন্দর করে গুছিয়ে শেষ করব। ওগো, তুমি আজ সকালের দিকে ওই মোড়ল কানাইবাবুর চণ্ডীমণ্ডপে গিয়েছিলে না? আমাদের গ্রামের ওই বাৎসরিক ভোজের দায়িত্বটা এবার কি তুমি নিজের হাতে ভালো করে পেয়েছো? না সরলা, আমি বাবুর কাছে অনেক করে আবদার করবার পরেও কোনো নতুন লাভ হলো না। কানাইবাবু এবারও একগুঁয়ে হয়ে ওই গোপাল দাদার উপর ভরসা করে সব দায়িত্ব সঁপে দিলেন। ইস, তুমি এই বড় সুযোগটা অমন করে হাতছাড়া করে চলে এলে। এবার যদি ভোজের দায়িত্বটা আমাদের ঘরে আসতো, তবে মোড়লবাবুর তহবিল থেকে অনেকগুলো টাকা হাতানো যেত, আমাদের আর অভাব থাকতো না। হ্যাঁ সরলা, আমিও তো সেই লোভের আশাতেই আজকে বাবুর কাছে নিজের নামটা জোর দিয়ে বললাম। কিন্তু ওই বুড়ো মোড়ল গোপাল দাদাকে ছাড়া আর কাউকেই এই চোখে বিশ্বাস করতে চায় না। তুমি অমন করে ঘরের কোণে হাত গুটিয়ে বসে থাকলে তো আমাদের আর বড়লোক হওয়ার স্বপ্ন কখনো সত্যি হবে না। এবার ওই গোপাল দাদাকে এই বড় দায়িত্ব থেকে সরানোর কোনো একটা ফোন দিয়ে আটো। তুমি এই রান্নাবাড়ির ভেতরে বসে আর মিছে চিন্তা করো না সরলা। কিভাবে গোপাল দাদাকে এই ভোজের দায়িত্ব থেকে এক্কেবারে নামানো যায় আর নিজের কাছে সব কাজ আনা যায়, তার একটা ভালো ব্যবস্থা আমি করছি। বুড়িমা, তোমার এই নতুন মাচার লাউগুলো তো দেখতে তাজা হয়েছে। আমাদের এই বাৎসরিক ভোজের জন্য আমার অনেকগুলো ভালো লাউ কেনা দরকার। তুমি আমায় সব দেবে? গোপাল, তুই যখন নিজের গ্রামের ভোজের জন্য এই লাউগুলো একসাথে নিতে চাইছিস, তখন তো আমি তোকে না করতে পারবো না রে ভাই। তবে এই বড় লাউয়ের জন্য তুই আমায় কত পয়সা দিবি বল? বুড়িমা, তোমাকে আমি ঠকাবো না। এই হাটের বাজারে লাউয়ের যা দাম চলছে, আমি তার থেকে বেশি পয়সায় তোমার হাতে আদরের সাথে তুলে দেব। তুমি একদম চিন্তা করো না। তোর ওপর আমার ভরসা আছে রে গোপাল, তুই সৎ ছেলে। আমি তবে ভোজের আগের দিন সকালের দিকে মাচা থেকে সব লাউ পেড়ে একেবারে রেডি করে রাখবো, তুই এসে নিয়ে যাস। তুই কোথায় থাকিস রতন? তোকে তো আজ সকাল থেকে চারিদিকে পথে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি তোকে বললাম আমার এই ভোজের কাজে একটু সাহায্য করিস, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। দাদা, আমি নিজের ঘরের একটা জরুরি কাজে ব্যস্ত ছিলাম। বলো তো ভাই, তোমার এই ভোজের আয়োজনের জন্য আমার এখন নতুন করে কি সাহায্য লাগবে? আমি তো তোমার ছোট ভাইয়ের মতোই আছি। এখন আপাতত কোনো সাহায্য লাগবে না রতন। আমি বুড়িমার সাথে আমাদের এই ভোজের লাউয়ের বিষয় সব দরদাম এক মনে ঠিক করে ফেলেছি। পরে অন্য কোনো কাজ থাকলে তোকে ডেকে নেব। বুড়িমা, তুমি এই সমস্ত লাউ গোপাল দাদার কাছে একসাথে বিক্রি করে দিলেও তোমাকে কিন্তু কম টাকা দেবে। তোমার এই ভালো ভালো লাউয়ের চাহিদা এখন শহরের নামই বাজারে কত, তুমি জানো? হ্যাঁ বুড়িমা, আমার স্বামী একদম ঠিক কথাই বলেছে। তুমি যদি এইসব তাজা লাউ শহরে গিয়ে নিজে বিক্রি করো, তবে রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যাবে। তখন আর এই গরিবের মতো কারোর কাছে হাত পাততে হবে না। কিন্তু গোপাল তো আমার সামনে দাঁড়িয়ে জোর দিয়ে বলে গেল যে ও আমায় ঠকাবে না। হাটের চেয়ে বেশি পয়সাই ও আমার হাতে ভোজের দিন আদরের সাথে তুলে দেবে রে। গোপাল দাদা মুখে ভালো ভালো কথা বললেও কাজের শেষে তোমাকে ফাঁকি দেবে বুড়িমা। তুমি শহরের বাজারে অনেক বেশি লাভ করতে পারবে। তুমি এখন গোপাল দাদাকে এই লাউ দেওয়ার কথা এক্কেবারে ভুলে যাও।
তোরা যখন আমার এত বড় উপকারের কথা বলছিস, তবে আমি কাল সকাল হতেই গোপালকে ভালো করে সাফ জানিয়ে দেব যে আমার এই মাছ আর লাউ আমি আর অমন কম দামে গ্রামে ভোজে দেব না। বুড়িমা, তোমার এখন গোপাল দাদাকে নতুন করে নিজের থেকে কিচ্ছু বলবার দরকার নেই। সময় হলে সব কথা আমি ওনাকে জানিয়ে দেব। এই নাও, তোমার এখন চলবার জন্যই সামান্য কিছু টাকা নিজের কাছে রেখে দাও। গোপাল, আমি তোমার বাড়ির পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দাঁড়িয়ে তোমার খোঁজ নিয়ে যাই। আমাদের গ্রামের এই বাৎসরিক ভোজের আয়োজন এখন কত দূর এগুলো? তোমার কত টাকা লাগবে বলো? বাবু, ভোজের সমস্ত আয়োজন এখন অনেকটা এগিয়ে গিয়েছে। আপাতত আপনার কাছ থেকে কোনো নতুন টাকা পয়সা লাগবে না বাবু। কানাই বাবুর দেওয়া আগে জমানো যতটা আছে ততটা দিয়েই এখন কাজ ভালো করে চলুক। তোমার এই সততার কথা জানতাম বলেই তো প্রতি বছর এই দায়িত্ব আমি তোমার উপরেই এক মনে সঁপে দিয়ে গেছি গোপাল। পরে যদি নতুন কোনো কাজের জন্য বাড়তি পয়সার দরকার হয় তবে আমাকে জানিও। বাবু, আপনি যখন এই ভোজের সমস্ত দায় দায়িত্ব নিজের পছন্দের গোপাল দাদাকে এক মনে দিয়েছেন, তখন আমরাও এবার ভালো করে দেখব যে কত সুন্দর করে গ্রামের উৎসবের কাজ একাই গুছিয়ে শেষ করে। রতন, তোমার মনের ভেতর কোনো নতুন সন্দেহ রেখো না। গোপালের উপর আমার পূর্ণ ভরসা আছে। ও নিজের খাটুনি দিয়ে প্রতি বছরের মতো এবারও গ্রামবাসীদের সুখে শান্তিতে তৃপ্তি করে ভালো খাবার খাওয়াতে পারবে। তুই অমন করে সারাদিন শুধু খোঁচা দিয়ে কথা বলিস না রতন। বাবু যখন আমাদের এই উৎসবের দায়িত্ব দিয়েছেন, তখন তুই নিজের মন থেকে সমস্ত হিংসা দূর করে বরং কাল সকাল থেকে আমার সাথে কাজে লেগে পড়। ওগো, এখন আমাদের এই চরম বিপদের দিনে কি হবে গো? ঘরের সমস্ত জমানো টাকা কাল রাতের আধারে কে অমন চুরি করে নিয়ে গেল? আমরা এখন মোড়ল কানাই বাবুকে গিয়ে কি জবাব দেব গো? সাবিত্রী, আমি নিজেও যে কিছু ভেবে পাচ্ছি না। এই ভোজের টাকা খোয়া গেলে গ্রামের মানুষের সামনে আমার এই সততার নাম একেবারে ধুলোয় মিশে যাবে। আমি এখন এই অভাবের দিনে এত টাকা কোথায় পাবো? হায় হায় দাদা, এই সকালবেলায় তোমাদের ঘরে এমন কি সর্বনাশ হয়ে গেল? এখন তোমাদের ওই কানাই বাবুর ভরসার কি অবস্থা হবে বলো তো? আমি তো আগেই বলেছিলাম দায়িত্বটা আমাদের দিতে। রতন, তুমি এই সাত সকালে এসে অমন করে আমাদের দুঃখের দিনে খোঁটা দিচ্ছ কেন গো? আমাদের ভোজের সব টাকা চুরি হয়ে গেছে, আমাদের মাথা এখন কাজ করছে না। তুমি একটু শান্ত হও। আমি তো তোমাদের কোনো মিছে কথা বলছি না বৌদি। তখন কানাই বাবুর চণ্ডী মণ্ডপে দাঁড়িয়ে কেউ তো আমার একটি কথাও কানে তুলল না। এবার দেখি তোমরা নিজেরা একা একা এই ভোজের আয়োজন কিভাবে করো। তুই এখন আমার ঘরের ভেতর দাঁড়িয়ে অমন অলক্ষী কথাবার্তা একটু বন্ধ কর তো রতন। আমার নিজের পকেটে এখন এক পয়সাও অবশিষ্ট নেই। তুই আমার সাহায্য না করে উল্টে তামাশা দেখছিস। বাবু, আমার বড় সর্বনাশ হয়ে গেছে। কাল রাতের আঁধারে কে যেন আমার ঘরের বাঁশের বেড়া কেটে ভোজের জন্য জমানো সমস্ত টাকা চুরি করে নিয়ে চলে গেছে বাবু। একই কথা শুনছিস গোপাল? আমি তোকে এত বড় একটা দায়িত্ব এক মনে ভরসা করে দিলাম, আর তুই এই ভোজের আগের দিনে এসে আমাকে এমন চুরির কথা শোনাচ্ছিস? বাবু, আমি যেভাবেই হোক টাকা জোগাড় করে আপনার এই ভোজের সমস্ত দাম মিটিয়ে দেব। প্রয়োজনে আমার এই নিজের একমাত্র মাথা গোজার ঘর বাড়ি সব বিক্রি করে দেব বাবু, আপনি বিশ্বাস করুন। তোকে নিজের ঘর বাড়ি বিক্রি করতে হবে না গোপাল। আমার মনে হচ্ছে তোমায় গ্রামের কেউ হিংসে করে এমন চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে। আমি সব বুঝতে পারছি। বাবু, আপনি আমার ওপর থেকে নিজের বিশ্বাসটা একেবারে হারিয়ে ফেলবেন না। আমি এই চরম অভাবের দিনেও নিজের খাটুনি দিয়ে গ্রামের এই বাৎসরিক ভোজের সমস্ত কাজ আবার শুরু করব। আমি তোমাকে ভালো করেই চিনি গোপাল। তোমার সততার উপর আমার কোনো নতুন সন্দেহ নেই। তুমি এখন কোনো মিছে চিন্তা না করে ভোজের বাকি কাজগুলো ভালো করে শুরু করো। বুড়িমা, গোপাল দাদা আমাকে তোমার এই নতুন মাচার সমস্ত তাজা লাউগুলো ভোজের জন্য নিয়ে যেতে পাঠালো। তুমি লাউগুলো একটা বড় চটের বস্তায় ভালো করে গুছিয়ে দাও তো। চান্দু, তুই এখনো সব লাউয়ের কথা ভুলে যা ভাই। আমি নিজের এই মাচার কোনো লাউ তোমাদের গ্রামের এই বাৎসরিক ভোজের রান্নার জন্য দেব না, এই সাফ বলে দিলাম। এ কি কথা বলছো বুড়িমা? গোপাল দাদা তো তোমার সাথে এই সব লাউয়ের দরদাম ভালো করে আগে ঠিকঠাক করে গেছিল। এখন তুমি এই শেষ মুহূর্তে এসে অমন করছো কেন?
আমি তো নিজের এই সিদ্ধান্ত অনেক আগেই রতনের কাছে ভালো করে বলে দিয়েছি রে চান্দু। রতন কি তোদের এই লাউ দা দেওয়ার কথা নতুন করে কিছু জানায়নি? রতন দা তো আমাদের এই লাউয়ের বিষয়ে এক কথাও গোপাল দাদাকে জানায়নি বুড়িমা। তুমি এই উৎসবের মুখে এসে অমন বেঁকে বসলে আমরা এখন এত লাউ কোথায় পাবো? রতন আমায় বলল যে শহরের বাজারে আমার এই লাউয়ের দাম পাওয়া যাবে, তাই আমি নিজের লাভের জন্য ওই লাউ আর তোমাদের এই গ্রামের ভোজ দেব না ভাই। রতন, তুমি বুড়িমার কাছে গিয়ে অমন কুবুদ্ধি কেন দিতে গেলে বলো তো? ও আমাদের এই বাৎসরিক ভোজের জন্য লাউ দেবে না, আর তুমি সে কথা চেপে রাখলে। বাবু, আমি তো কোনো নতুন অন্যায় করিনি। বুড়িমা আমাকে নিজে ডেকে বলল, আর ও আর গোপাল দাদাকে লাউ দেবে না। কাজের ব্যস্ততায় আমি সে কথা দাদাকে বলতে এক্কেবারে ভুলে গেছি। তুই নিজের প্রতিবেশী হয়ে আমার সাথে এমন শত্রুতা কেন করলি রতন? তুই ভোজের টাকা চুরির দিনেও ঘরে এসে আমার খোঁচা দিয়ে কতগুলো খারাপ কথা শুনিয়েছিলি। দাদা, তুমি নিজের ঘরের টাকা হারিয়ে এখন আমার উপর অমন মিছে দোষ চাপাচ্ছ কেন? আমি তো তোমার এই লাউ না পাওয়ার খবরের বিষয়ে কিচ্ছু জানি না নতুন কিছু। রতন, তুমি নিজের মুখটা এবার একটু বন্ধ করো। কাজটা তুমি মোটেও ভালো করলে না। মনে রেখো, গ্রামের মানুষের সাথে মিলেমিশে না ছুট। বাবু, আপনি ওর সাথে আর একটা কথাও বলে নিজের সময় নষ্ট করবেন না। আমরা দুজনে মিলে অন্য কোথাও থেকে ভোজের জন্য নতুন লাউয়ের ব্যবস্থা করার চেষ্টা করি। চলুন। বাবু, কাল রাতের শেষ প্রহরে নদীর বাঁধটা একেবারে ভেঙে আমাদের গ্রামের পথগুলো সব তলিয়ে গেল। এদিকে ভোজের জন্য একটা লাউও জোগাড় করা যায়নি বাবু। গোপাল, তুমি প্রাকৃতিক দুর্যোগের দিনে আর অমন করে নিজের মনটা একেবারে খারাপ করো না। ভোজের যখন উদ্যোগ নিয়েছি তখন গ্রামের এই উৎসব আমার ভালো করেই করব আমরা। কিন্তু বাবু, চারিদিকের সমস্ত ক্ষেত খামার তো এই ঘোলা জলে একেবারে ডুবে গেল। গ্রামের মানুষজন কষ্টে আছে। এই অবস্থায় লাউ ছাড়া আমরা ভোজের বড় আয়োজন কিভাবে করব? লাউ ছাড়া অন্য কোনো তরকারি দিয়েই ভোজের ব্যবস্থা করা যাবে গোপাল। আমি গ্রামবাসীদের সুরক্ষার জন্য একটা নৌকার ব্যবস্থা করছি। তুমি বাকি ভোজের কাজ দেখো। আপনি একদম ঠিক কথাই বলেছেন বাবু। মানুষের আশ্রয়ের ব্যবস্থা আগে করা দরকার। আমি গিয়ে সাবিত্রীকে সাথে নিয়ে রান্নার বাকি চাল ডালগুলো সাবধানে গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ গোপাল, তুমি আর মিছে দেরি না করে নিজের ঘরের জিনিসপত্র সামলে নাও। আমি পাড়ার জোয়ান ছেলেদের ডেকে নৌকাটা মাঝ নদীতে ভাসানোর ব্যবস্থা করতে চললাম। গোপাল, আমাদের গ্রামের সমস্ত মানুষ তো এই নৌকার উপর নিরাপদে এসে আশ্রয় নিয়েছে ভাই। যতদিন নাই বন্যার জল ঘোলা কমছে, ততদিন সবাই এখানেই থাকবে। বাবু, আপনার এই চতুর বুদ্ধির জন্য আজ গ্রামের এতগুলো মানুষের জীবন ভালো করে বেঁচে গেল। আমি আর সাবিত্রী মিলে নৌকার এক কোণে ভোজের সমস্ত আয়োজন করছি। বাবু, ঘরের জমানো চাল আর ডাল দিয়ে আমি এক হাঁড়িতে খিচুড়ি রান্নার ব্যবস্থা করেছি। আজ দুপুরের দিকেই নৌকার ওপরেই আমাদের গ্রামের ভোজের আনন্দ হবে। সাবিত্রী, তোমার এই খাটুনির কথা গ্রামবাসীরা মনে রাখবে। এই চরম বিপদের দিনেও তোমরা দুজনে মিলে গ্রামের এই বাৎসরিক উৎসবটা একেবারে বন্ধ হতে দিলে না। বাবু, আপনি পাশে ছিলেন বলেই তো আমাদের মনের ভেতর এত বড় ভরসা কাজ করলো। গ্রামের মানুষজন একসাথে বসে এই গরম খিচুড়ি খেলে তাদের মনের সমস্ত কষ্ট দূর হবে। হ্যাঁ গোপাল, তুমি আর দেরি না করে সবাইকে থালায় খাবার বেড়ে দেওয়ার ব্যবস্থা করো। এই নৌকায় এখন আমাদের গ্রামের একমাত্র বড় আশ্রয় ভাই। ওগো, আমাদের ঘরের ভেতর পর্যন্ত এই বন্যার জল ঢুকে গেল একেবারে। এখন এই চরম বিপদের দিনে আমাদের এই গ্রামে এক দাঁড়ানোর জায়গাও অবশিষ্ট নেই। সরলা, আমি নিজের লোভের জন্য গোপাল দাদার সাথে অমন শত্রুতা করতে গেলাম কেন বলতো? আজকে যদি আমি ওই চুরির মতো জঘন্য একটা কাজ না করতাম তবে ভালো হতো। তুমি একদম ঠিক কথা বলেছ। আমরা যদি গোপাল দাদার ভোজের টাকা চুরি না করতাম তবে মোড়ল কানাই বাবু আজ আমাদেরও আদরের সাথে ওই নৌকায় আশ্রয় দিতেন। আমি নিজের এই স্বভাবের জন্য আজকে লজ্জা পাচ্ছি সরলা। চলো, আমরা মিছে দেরি না করে সোজা কানাই বাবুর কাছে গিয়ে নিজের সমস্ত অপরাধ স্বীকার করি। হ্যাঁ গো, কানাই বাবু দয়ালু মানুষ, উনি আমাদের ঠিক ক্ষমা করবেন। আমরা ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। এই জলের হাত থেকে বাঁচার জন্য নৌকায় আশ্রয় নেব। তবে আর হাত গুটিয়ে বসে থেকো না সরলা, নিজের কাপড়টা গুছিয়ে নাও। আমরা দুজনে মিলে এই জল ভেঙেই মোড়লবাবুর নৌকার দিকে রওনা দিই।
রতন, ওরে রতন, তোরা এই জল ভেঙে কোথায় যাচ্ছিস রে ভাই? তোদের ওই শহরের চতুর লোভের কথায় পড়ে আজ আমার মাচার এই লাউগুলো সব পচে নষ্ট হয়ে গেল রে। আমি এখন বুড়ো বয়সে কি খেয়ে বাঁচবো? তোরা আমায় একেবারে পথে বসিয়ে দিলি। বুড়িমা, আমাদের বড় ভুল হয়ে গেছে। তুমি আমাদের এক মনে ক্ষমা করে দাও। আমরা নিজেরা বড়লোক হওয়ার লোভে পড়ে তোমাকেও অমন কুবুদ্ধি দিতে গেছিলাম। আমাদের পাপের কারণেই আজকে পুরো গ্রাম বন্যায় ভেসে গেল বুড়িমা। হ্যাঁ বুড়িমা, গোপাল দাদা তোমায় ঠকাতে চাইনি। আমরাই ওর ভোজের টাকা চুরি করে সব নষ্ট করেছি। এখন আমাদের নিজেদের ঘরবাড়ি সব বন্যার জলে ডুবে গিয়েছে। আমাদের মাথা গোজার এক জায়গাও অবশিষ্ট নেই। বুড়িমা, তোমার মাচায় যে কটা ভালো লাউ এখন অবশিষ্ট আছে, তুমি ওসব কেটে আমাদের সাথে নাও। আমরা এগুলো গোপাল দাদাকে দেব, তবেই ও আমাদের নৌকায় আশ্রয় দেবে। আমরা কানাই বাবুর কাছে গিয়ে নিজেদের সব অপরাধ এক মনে স্বীকার করব। তোরা নিজেদের ভুল বুঝতে পেরেছিস দেখে আমার মনের সব রাগ চলে গেল রে রতন। চল, আমি নিজের হাতেই মাচার বাকি লাউগুলো তোদের চটের বস্তায় ভালো করে তুলে দিই। এগুলো ভোজের কাজে লাগলে আমারও পুণ্য হবে। বুড়িমা, তুমি খুব ভালো মনের মানুষ। আমরা এই ভালো লাউগুলো সব কানাইবাবুর নৌকায় নিয়ে গিয়ে ভোজের রান্নায় দেব। তবে গ্রামের মানুষজন খুশি হয়ে আমাদের ক্ষমা করবে। তুমিও আমাদের সাথে চলো বুড়িমা, সেখানে সবাই আশ্রয় পেয়েছে। বাবু, আপনি আমাকে বড় শাস্তি দিন। আমার ভুল হয়ে গেছে। কালকে রাতের আধারে আমি গোপাল দাদার ঘরের বাঁশের বেড়া কেটে ভোজের সমস্ত জমানো টাকা চুরি করেছিলাম বাবু। আমার এই লোভের জন্য আজকে আমি নিজের ঘরবাড়ি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। বাবু, আমরাও বড় অপরাধ করেছি। আমি এই রতনের লোভের কথায় পড়ে আপনাদের গ্রামের বাৎসরিক ভোজের জন্য একটাও লাউ দিতে রাজি হইনি। আমায় ক্ষমা করুন বাবু। গোপাল তো আমার নিজের ছেলের মতোই ছিল। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি। গোপাল দাদা, এই নাও বুড়িমার মাচার বাকি সমস্ত তাজা লাউ। আমরা এগুলো পয়সা ছাড়া এই ভোজের রান্নার জন্য একদম বিনামূল্যে দিতে এসেছি দাদা। তোমরা আমাদের তাড়িয়ে দিও না। আমরা বিপদে পড়ে তোমাদের এই আশ্রয়ের নৌকার দরজায় এসেছি। রতন, তুমি নিজের মুখে আজকে সব সত্যি স্বীকার করেছো দেখে আমার ভালো লাগলো। দেখেছো তো, নিজের মনের ভেতর অমন অহংকার আর লোভ রাখলে কোনোদিনও ভালো কিছু হয় না। এই বিপদের দিনে ওপরওয়ালাই তোমাদের চোখ দুটো ভালো করে খুলে দিলেন। তুই নিজের ভুল বুঝতে পেরেছিস রতন, এর চেয়ে বড় আনন্দের কথা আর কিছু হতে পারে না। তুই আমার নিজের ভাইয়ের মতোই রে। তোরা আর অমন করে জলে দাঁড়িয়ে না থেকে নৌকায় উঠে আয়। আমাদের এই গ্রামের ভোজে তোদের ছাড়া কি আনন্দ সম্পূর্ণ হয়? হ্যাঁ রতন, তোমরা সবাই মিলে এবার এই নৌকায় উঠে এসো। এই বিপদের দিনে গ্রামের সমস্ত মানুষ একসাথে মিলেমিশে থাকলে আমাদের এই সমাজটা সুন্দর হবে। এই নাও রতন, নিজের চটের বস্তাটা নৌকার গোলুয়ের পাশে সাবধানে তুলে রাখো। গোপাল, তোমার এই সততার খাটুনির জন্য আজকে এই বন্যার মাঝখানেও আমাদের গ্রামের এই বাৎসরিক ভোজের উৎসব সুন্দর করে সফল হলো ভাই। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি গ্রামের মানুষের মুখে অন্ন তুলে দিয়ে মোড়ল হিসেবে আমার মান রক্ষা করলে। বাবু, আপনি এই বিপদের দিনে অমন নৌকার ব্যবস্থা না করলে আমরা এই উৎসবের কাজ করতে পারতাম না। আপনার এই উপকারের কথা গ্রামের মানুষজন সারা জীবন মনে রাখবে বাবু। আপনার মতো অভিভাবক আছে বলেই আমরা কোনোদিনও হারি না। দাদা, তোমার মতো এমন বড় মনের মানুষ আমাদের এই গ্রামে আর একটাও নেই। আর কানাই বাবুর মতো একজন মহান মোড়ল আমাদের মাথার উপর আছেন বলেই আমরা আজকে এত বড় বিপদেও সুখে শান্তিতে আছি। আমি আর কোনো দিন তোমাদের এই বিশ্বাস ভাঙব না। রতন, তুমি নিজের মন থেকে সমস্ত হিংসা দূর করে আজকে ভোজের কাজে গোপালকে ভালো করে সাহায্য করেছো। তোমার এই নতুন পরিবর্তন দেখে আমার বুকটা জুড়িয়ে গেল ভাই। এ বড় নৌকাতে আমাদের পুরনো গ্রাম আজকে এক হয়ে মিশে গেল। হ্যাঁ বাবু, রতন আজ সকাল থেকে নিজের খাটুনি দিয়ে নৌকার সমস্ত মানুষকে আদর করে খাবার বেড়ে খাইয়েছে। ও নিজের ছোট ভাইয়ের দায়িত্বটা আজ ভালো করে পালন করলো বাবু। ওর এই খাটুনি না থাকলে আমি একলা সব সামলাতে পারতাম না। দাদা, আমি আর কোনো দিনও নিজের মনের ভেতর অমন লোভ বা হিংসাকে একটা আশ্রয়ও দেব না। এবার থেকে প্রতি বছর আমি তোমার সাথে থেকে এই গ্রামের ভোজের কাজ আনন্দ নিয়ে করব। আমাদের এই গ্রামের উৎসব সারা জীবন এমন করেই চলুক।